আসসালামু আলাইকুম চাকরি প্রার্থীরা। আজকে আমরা ওয়ান ব্যাংক পিএলসির স্পেশাল ক্যাডার অফিসার, যেটা 2022 সালে পরীক্ষা হয়েছিল, 22/7/2022, 22 সালের আগস্টের 22 তারিখে যে পরীক্ষাটি হয়েছিল সেটির সলিউশন আমরা দেখব। স্পেশাল ক্যাডার অফিসার যারা পরীক্ষা দিবেন ভবিষ্যতে তাদের এটি খুব কাজে লাগবে, কারণ বিগত সালের প্রশ্নগুলো আপনাদের খুব দেখা যায় যে রিপিট হয়, যেহেতু এটা বিআইবিএম থেকে পরীক্ষাটি নেওয়া হয়েছিল। তো ইংলিশ পার্টে প্রথমে যেই প্রশ্নটি এসেছিল দিবার এখানে অ্যানালজি টাইপ যে প্রশ্নগুলো, এখানে প্রথমে দিবার সাথে অপেরা দেওয়া আছে। অ্যানালজি টাইপে এখানে দিবার সাথে অপেরা, আমরা জাস্ট অ্যানালজি যখন করব, অ্যানালজি আমাদের মূল টার্গেট হচ্ছে যে একই অর্থ দেয় এমন শব্দগুলোকে বেছে নেওয়া। চারটে অপশন থাকবে, চারটে অপশনের একই অর্থ দেয় এমন এমন অপশনগুলো বেছে নেওয়া। যেমন দিবা অর্থ আমরা জানি যে সুন্দরী নারী অভিনেতা বা অভিনেত্রী, যেটাকে আমরা অভিনেত্রী বলি। যেটা সুন্দরী যদি হয় তখন আমরা তাকে দিবা বলি। অপেরা অর্থ হচ্ছে গীতি নাটক, এবং অস্ট্রেলিয়ার একটা স্থানের নাম অপেরা। তো গীতি নাটক এখানে বলা আছে যে দিবা, দিবা হচ্ছে সুন্দরী নারী অভিনেত্রী। তো যেহেতু গীতি নাটকে সুন্দরী নারী অভিনেত্রীরা হচ্ছে পারফর্ম করে, তাই আমরা এটা যদি অ্যানালজি করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা দেখবো, চারটা অপশনের মধ্যে যেটা আমাদের এখানে মিলবে সেটা আমরা অপশন হিসেবে সিলেক্ট করব। যেমন এখানে প্রথমে আছে প্রডিউসার থিয়েটার। প্রডিউসার হচ্ছে উৎপাদক, যে হচ্ছে উৎপাদন করে। থিয়েটার হচ্ছে অভিনয় মঞ্চ। তো অভিনয় মঞ্চের সাথে উৎপাদনের সাথে এটা কিন্তু আমাদের অ্যানালজির সাথে যায় না। অ্যানালজিতে আমরা যেটা বলে যে সুন্দরী নারী অভিনেত্রী গীতি নাটক করে। তো এইভাবে আমরা মিলিয়ে অ্যানালজিটা করবো। যেমন আমরা ডি নাম্বারটা আমাদের এখানে অ্যান্সার হবে। যেমন থেসপিয়ান, থেসপিয়ান হচ্ছে অভিনেতা, আর প্লে হচ্ছে নাটক। নাটকে হচ্ছে অভিনেতা অভিনয় করে। ঠিক আগেরটাই যেমন অপেরাতে অভিনয় করে হচ্ছে দিবা, সুন্দরী নারী অভিনেত্রী, ঠিক এটাতে হচ্ছে প্লেতে থেসপিয়ান হবে। তারপর হচ্ছে পেইন হচ্ছে স্যাডাটিভ। স্যাডাটিভ এখানে পেইন অর্থ আমরা জানি যন্ত্রণা, স্যাডাটিভ অর্থ হচ্ছে অস্থিরতা উপশম করে এমন ওষুধ। তো আমরা জানি যে এখানে অ্যানালজি করার ক্ষেত্রে আমরা এটাকে সেন্টেন্সে এভাবে মিলাতে পারি যে অস্থিরতা উপশম করার জন্য বা যন্ত্রণা উপশম করার জন্য আমরা ওষুধ ব্যবহার করতে পারি, সেডেটিভ উপশমকারী ওষুধ। তো এখানে যদি আমরা আমাদের চারটা অপশন থেকে নেই, যেমন কমফোর্ট, কমফোর্ট অর্থ হচ্ছে আরাম, স্টিমুলেট স্টিমুল্যান্ট অর্থ হচ্ছে উদ্দীপক। তো আমাদের এখানে বি নাম্বার হচ্ছে আমাদের মেইন অ্যান্সার, যে গ্রিফ কনসোলেশন। গ্রিফ অর্থ হচ্ছে প্রচণ্ড দুঃখ, কনসোলেশন হচ্ছে সান্ত্বনা। প্রচণ্ড দুঃখে আমরা সান্ত্বনা দিই, ঠিক যখন আমাদের পেইন হয়, পেইনে আমরা সেটা পেইন উপশম করার জন্য ওষুধ গ্রহণ করি। তাহলে এই অ্যানালজিটা মিলেছে। আমরা অ্যানালজি করার সময় বারবার একই জিনিসই খেয়াল রাখবো, যে আমাদের যাতে লিঙ্ক আপটা ঠিকভাবে হয়। থার্ড কোশ্চেন হচ্ছে ওয়ান থেকে কালার। ওয়ান অর্থ হচ্ছে বিবর্ণ, কালার রং। বিবর্ণ আর রং দুইটা কিন্তু এখানে বিপরীত অর্থ মিন করে। যেমন আমাদের বি নাম্বারটা এখানে যদি দেখি, বি হচ্ছে ইনসিপ্ট, হচ্ছে নিরস, ফ্লেভার অর্থে স্বাদগন্ধ, মানে ফ্লেভার হচ্ছে স্বাদগন্ধ, ইন্সপেক্ট হচ্ছে নিরস, মানে কোনো গন্ধ নাই, স্বাদ নাই। তো এটাও কিন্তু বিপরীত অর্থ হিসেবে ব্যবহৃত হয়। তাই বি হচ্ছে আমাদের 3 আনসার। তারপর আমরা যদি 4 নং প্রশ্নটা দেখি, এখানে ইনডিজেন্ট ওয়েলদি। ইনডিজেন্ট অর্থ হচ্ছে দরিদ্র, আর ওয়েলদি হচ্ছে ধনী। এটা কিন্তু বিপরীত অর্থ হিসেবে প্রকাশ করে। তো আমরা এমন কিছু দেখবো যেটা বিপরীত, সম্পূর্ণ বিপরীত। যেমন নেটিভ অ্যাফ্লুয়েন্ট, এটা মিলে না। গচি অ্যান্ড গ্রেসফুল, গচি অর্থ হচ্ছে অপ্রতিভ ও কৌশলহীন, আর গ্রেসফুল হচ্ছে শোভন বা সাবলীল। 4-এর সি হচ্ছে সঠিক অ্যান্সার। থ্রাস্ট, থ্রাস্ট অর্থ স্পেয়ার, থ্রাস্ট অর্থ হচ্ছে ধাক্কা মারা, স্পেয়ার অর্থ হচ্ছে তীর। তীর মারার সময় অবশ্যই ধাক্কা মারতে হয়, যেমন স্পেয়ার নিক্ষেপের জন্য প্রচন্ড থ্রাস্ট প্রয়োজন। থ্রাস্ট হচ্ছে ধাক্কা মারা। তো আমরা যদি অ্যানালজি দেখি, সিতে মিলে। বোথ অর্থ হচ্ছে বো অর্থ হচ্ছে বাঁকানো, অ্যারো হচ্ছে বান। তো বানের জন্য আমাদের বাঁকানো প্রয়োজন হয়, যেমন তীর ছোঁড়ার জন্য আমাদের অনেক প্রচন্ড ধাক্কা প্রয়োজন, ঠিক বাঁকানোর জন্য আমাদের একটা বানের প্রয়োজন। তাহলে 5-এর আনসার হবে বো থেকে অ্যারো। রিভার ওয়াটার পলিউশন ইজ অফেন ইন্ডিকেট বাই অ্যালগি ডিস্ট্রিবিউশন। এখানে সেন্টেন্স কারেকশানে এখানে আমাদের সিলেক্ট করতে হবে যে কোনটি রং আছে, এখানে গ্রামাটিক্যালি কোনটা রং আছে। যেমন এখানে সাবজেক্ট বাড়ি এগ্রিমেন্ট অনুযায়ী যদি আমরা দেখি যে সাবজেক্টে অনুযায়ী এখানে ভার্ব হবে বিতে, ঠিক আছে, বি অপশনে এখানে ভার্ব হবে। বাক্যে লক্ষ্য করলে যদি আমরা দেখি যে রিভার ওয়াটার পলিউশন সাবজেক্ট হিসেবে বসেছে, যার পজিটিভ ফর্মে করতে হবে, তাকে ইন্ডিকেট না হয়ে ইন্ডিকেটেড হবে। যেহেতু রিভার ওয়াটার বলা হয়েছে এবং এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েসে চলে আসছে, বাই দ্বারা বাই অ্যালগি ডিস্ট্রিবিউশন, তাই এখানে
ওয়াটার পলিউশন ইজ অফেন, ইন্ডিকেট না হয়ে এটা হবে ইন্ডিকেটেড, ঠিক আছে, ইন্ডিকেটেড হবে, তার মানে বিটা হচ্ছে আমাদের এখানে রং, তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। সাথে বলা হয়েছে এভরি লিকুইড হ্যাজ ইটস ওন থ্রেশহোল্ড টেম্পারেচার হুইচ অ্যাবোভ ইট বিকামস আ গ্যাস। এখানে আমাদের রং যে ওয়ার্ডটা সেটা এখানে বের করতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে। বাক্যটিতে যদি আমরা খেয়াল করি যে হুইচ অ্যাবভ না হয় যদি অ্যাবভ হুইচ হইতো, দেখো এখানে সেন্টেন্সটা এরকম যে এভরি লিকুইড হ্যাজ ইটস ওন থ্রেশহোল্ড টেম্পারেচার অ্যাবভ হুইচ ইট বিকামস আ গ্যাস। তাহলে আমাদের বাক্যে কিন্তু অর্থটা মিলে, সেক্ষেত্রে আমরা এটা অ্যান্সারটা করতে পারি সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সঠিক না, মানে এখানে বাক্যের ভুল হচ্ছে সি, তো সিটা আমরা এখানে দেখিয়ে দিব। পরবর্তীতে দেওয়া আছে আফটার বিং এক্সপোজ টু ময়েশ্চার কভার ফর্মস আপ প্যাটিনা দ্য থিন গ্রিন ক্রাস্ট। এখানে যদি আমরা দেখি যে এখানে দুইবার দা চলে আসছে, তাই না? এখানে সি যদি আমরা খেয়াল করি ক্রাস্টের আগে একবার দা থিনের আগে একবার দা, দুইটা দা চলে আসছে, এটা ওভার রাইটিং হয়েছে, তার মানে আমাদের সিটা আমাদের সঠিক অ্যান্সার হবে, মানে সিটা এখানে ভুল হিসেবে আছে। পরবর্তী যেই সেন্টেন্সটা আছে মডার্ন ফার্মস আর মাচ লার্জার দ্যান দ্যাট অফ ফর্মার টাইমস। এখানে যদি আমরা তুলনা করি, দুটোর সাথে যদি তুলনা করি, যে তুলনা করলে আমরা জানি নাউনের যদি প্রথমটার পজিটিভ কেস হয় পরেরটাও পজিটিভ কেস হবে, এটা আমরা জানি। তুলনা করার ক্ষেত্রে দেন দিয়ে যখন তুলনা করে তখন আমরা দুইটারই পজিটিভ কেস হবে। যেহেতু এখানে এ বি পার্টের যে মাছ লার্জার, এখানে দ্যাট চলে আসছে, এটা এটা এখানে দ্যাট না হয় দোজ অফ হবে, যেহেতু মাছ লার্জার দুইটা যদি নাউন যদি পজিটিভ কেসে নিয়ে আসতে হয় তাহলে দ্যাট না হয় এটা হবে দোজ অফ, তাহলে সিট হচ্ছে আমাদের এখানে রং। 10 নম্বরে বলা আছে যে এ বেবি গরিলা ইজ শাই ফ্রেন্ডলি অ্যানিমেল দ্যাট লাইক অ্যাটেনশন। এখানে বেবি গরিল্লাতে হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর তাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পর আমরা যে ভাবটা বসাবো সেই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, তার লাইক না লাইকস হবে এখানে, ওকে। তারপর আমাদের 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড দ্য অপোজিট মিনিং অফ দ্য ক্যাপিটালাইজড ওয়ার্ডস। যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে সেটার অপোজিট মিনিংটা বের করতে হবে। যেমন এখানে হেয়ারস্যুট দেওয়া আছে, হায়ারস্যুটের অপোজিট মিনিংটা আমরা এখান থেকে বের করবো। হায়ারস্যুটের অপোজিট মিনিং, হায়ারস্যুট অর্থ হচ্ছে লোমশ, তাই না? লোমশ, এটার অপোজিট সিনোনিম হচ্ছে শ্যাগি, পিলোস, আর এটার যদি অপোজিট ধরি, অপোজিট হচ্ছে বাল্দ, এটা হচ্ছে পালখিন। হায়ারস্যুট হচ্ছে লোমশ মানে লোম যুক্ত, আর বাল্দ অর্থ হচ্ছে পালখিন বা কোনো লোম নাই এরকম। কোয়েসেন্ট অর্থ হচ্ছে নিস্তব্ধ, এটা সিনোনিম কাম। এটা যেহেতু আমাদের বিপরীত শব্দ বের করতে বলা হয়েছে, আমরা এটার বিপরীত হিসেবে আমরা হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে সক্রিয়, এটা ছিল নিষ্ক্রিয় বা নিস্তব্ধ, সেটার অপোজিট মিনিং হচ্ছে অ্যাক্টিভ। তারপর হচ্ছে মরবিড অর্থ হচ্ছে রোগগ্রস্ত, যেটার অপোজিট মিনিং হচ্ছে হেলদি হচ্ছে স্বাস্থ্যবান, তাহলে এখানে তার 13 অ্যান্সার হবে এ। 14 হচ্ছে অস্ট্যান্টাসিয়াস হচ্ছে ঝাঁকালো, তো এটার বিপরীত শব্দ হচ্ছে রিজার্ভ হচ্ছে সংরক্ষিত, ঠিক আছে। তারপর হচ্ছে স্টারলেট অর্থ হচ্ছে সচকিতর সিনোনিম হচ্ছে ফ্লাস্ট, বাট আমাদের এখানে অপোজিট বের করতে বলেছে, অপোজিট হচ্ছে এখানে রিল্যাক্সড। Choose the correct alternative which can be substituted for the below given word. A person involving in an activity for pleasure and not money is called as. এখানে বলা হয়েছে যে কারেক্ট অল্টারনেটিভ বের করতে হবে which can be substituted for the below given word. অল্টারনেটিভ বের করতে হবে যেটা হচ্ছে যে ওয়ার্ডটা দেওয়া হচ্ছে সেটার সাবস্টিটিউশন হিসাবে ব্যবহার করা যাবে, এরকম আর কি। এ পারসন ইনভলভিং ইন অ্যান অ্যাক্টিভিটি ফর প্লেজার অ্যান্ড নট মানিস, এটাকে আমরা এক কথায় কি বলতে পারি? যেমন বাংলায় যেমন এক কথায় প্রকাশ, ঠিক ওটার মধ্যে ইংলিশে মানে সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটাকে বলে সেটা। তো এখানে অ্যামেচার অর্থ হচ্ছে পেশাদার, যেখানে এটার সাথে মিলে যায়। এ পারসন ইনভলভিং ইন অ্যাক্টিভিটি ফর প্লেজার অ্যান্ড নট মানিস, যে হচ্ছে আনন্দের জন্য কোনো কাজের সাথে জড়ায়, কিন্তু সে টাকার জন্য না, মানে আনন্দের জন্য সে কাজের সাথে জড়ায়, কোনো কাজ করে, তাকে কি বলে? অপেশাদার বা শৌখিন ব্যক্তি, তাহলে এটা আমরা অ্যামেচার বলতে পারি। A person who can't help but steal whatever he can find, যে ব্যক্তির চোর সংক্রান্ত প্রবণতা আছে তাকে কি বলে? তাকে বলে ক্লেপ্টোম্যানিয়াক। এটার ইংলিশ হচ্ছে আমাদের সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। A physician who
who diagnoses and interprets changes caused by disease in tissues and body fluids. এখানে যেটা বলা হয়েছে যে a physician who diagnoses and interprets the changes caused by disease in tissue and body fluids. আচ্ছা, এখানে চিকিৎসক, একজন চিকিৎসক যিনি টিস্যু এবং শরীরের তরল রোগের যেই তরলের কারণে যে রোগগুলো হয় সেটাকে চিহ্নিত করতে পারে, তাকে কি বলে? তাকে আমরা বলি প্যাথোলজিস্ট, তাই না? প্যাথোলজিস্টই কাজ করে করতে পারে। তারপর 19-এ বলা আছে দ্য সেনাইল ওল্ড ম্যান লেট হিজ স্যালাইভা রান অল ওভার হিজ বেস্ট। এখানে বৃদ্ধ বয়সে কারো মুখ থেকে লালা নিঃসৃত হয়ে গড়িয়ে গেলে তাকে কি বলে? স্লোবার্ড। স্লোবার্ড, এখানে বানগুলো দেখে নিতে হবে। 19 হচ্ছে এ, দ্য কন্ডিশন অফ বিং অ্যাবনর্মালি অ্যাফ্রেড থান্ডার অ্যান্ড লাইটেনিং। আচ্ছা, বজ্রপাত এবং চমকানোর যে ভয় এটাকে বলে অ্যাস্ট্রোফোবিয়া। বজ্রপাত বা চমকানোতে যারা ভয় পায় তাদের যেই সমস্যা বা রোগ সেটাকে বলে হচ্ছে অ্যাস্ট্রোফোবিয়া। আচ্ছা, এবার আমাদের 20-20টা ইংলিশের পর আমাদের ওয়ান ব্যাংক পিএলসিতে ম্যাথ আসছিল। সেই ম্যাথগুলোর মধ্যে প্রথমে বলা আছে দ্য রিমাইন্ডার হোয়েন দ্য পজিটিভ ইন্টিজার m is divided by 7 is x, the remainder when m is divided by 14 is x plus 7, which one of the following could m equal? এখানে m সমান কত? আচ্ছা, এটাকে যদি আমরা করি, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই না? এই রিমাইন্ডার হোয়েন দ্য পজিটিভ ইন্টিজার m is divided by 7, এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা m কে 7 দ্বারা ভাগ করা হয়েছে। আচ্ছা, ভাগ করলে ভাগশেষ থাকে x, এটাতে বলা হয়েছে ডিভাইডেড ইজ বাই 7 ইজ x। আচ্ছা, দ্য রিমাইন্ডার হোয়েন m is divided by 14 is x plus 7। আবার যদি আমরা m কে 14 দ্বারা ভাগ করি তাহলে সেটা হচ্ছে, সেটার ভাগশেষ থাকে x plus 7, আর m এর মান কত? আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা করতে পারি, আচ্ছা 45 আছে এখানে, তাই না? 45 কে আমরা 7 দ্বারা যদি ভাগ করি তাহলে কত থাকে? 6/642, 3 থাকতেছে আমাদের ভাগশেষ হিসেবে, তাই না? আবার যদি 45 কে আমরা 7 এর ডাবল মানে 14 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আছে 14, 3 14 42, তাহলে 3 আর এখানে থাকতেছে ভাগশেষ থাকতে 3, তার মানে 7 দিয়ে ভাগ করলেই প্রতিবারই আমার ভাগশেষ 3 থাকতেছে। ওকে, আর পরে যদি আমরা তাহলে 45 আমরা হবে না, কারণ 45 হইতে হলে আমার কি লাগবে? ভাগশেষ থাকা লাগবে প্রতিবারে হচ্ছে 4 বা সরি ভাগশেষ থাকলে এমন সংখ্যা যেটা হচ্ছে +7, সাথে সাথে যোগ করলে হয়, মানে 3 হলে পরটা 10 হবে, এরকম আর কি। তাহলে আমরা 53 দিয়ে ট্রায়াল দিতে পারি। 53 কে 7 দ্বারা ভাগ করলে 7 7 49, 4 থাকে এখানে। আচ্ছা, পরবর্তীতে 53 কে 14 দ্বারা ভাগ করলে 3 14 42 11। আচ্ছা, এটা ঠিক আছে। তাহলে 53 হবে আমাদের অ্যান্সার, কারণ এখানে ভাগশেষ দুইটাই, এটাতে 4 এটাতে 11। তার মানে আমরা বলেছিলাম এখানে যেটা বলা আছে যে আমাদের ভাগশেষ প্রথমটা যদি x হয় পরেরটা হবে x plus 7। The price of diesel increases by 50%. Find by how much percent a truck owner must reduce his consumption in order to maintain the same budget. আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে ডিজেলের প্রাইস হচ্ছে ইনক্রিজ হচ্ছে 50%, মানে অর্ধেকই 50% হচ্ছে ইনক্রিজ, বেড়ে গেছে ডিজেলের দাম। ফাইন্ড বাই হাউ মাচ পার্সেন্ট আ ট্রাক ওনার মাস্ট রিডিউস হিজ কনজামশন, কতটুকু সে তার ট্রাকের কনজামশন কমাবে, মানে তার ট্রাকের যেই কি বলে তেলের খরচ, সেই খরচটা সে কতটুকু কমাবে, যেটা কমালে তার বাজেট একই থাকবে, মানে সেম বাজেটে, যেহেতু তেলের দাম বাড়ছে 50%, তো সেই 50%-এ যদি আমরা আগের মতো আগে যে বাজেটটা থাকে সেই বাজেটে যদি আমরা তেল কিনতে চাই, ট্রাকের জন্য ডিজেল কিনতে চাই, তাহলে আমরা কতটুকু তার কনজামশন কমাইলে হবে, কতটুকু কনজামশন কমাইলে সেই একই রকম তেল ততটুকু একই রকম কমাইলে এই দামের সাথে আমরা পাল্লা দিতে পারবো। তাহলে এটার একটা সংক্ষিপ্ত যদি আমরা ফরম্যাট বলি, একটা শর্টকাট আছে এটাতে, যেমন শতকরা যেহেতু বলা আছে পার্সেন্টেজে, তাই আমরা এটাকে ব্যবহার করতে পারি এভাবে। শতকরা ব্যবহার যদি কমাতে হয় তাহলে কমানোর সিস্টেম হচ্ছে 100 ইন্টু যত পার্সেন্ট বাড়ছে সেটাকে গুণ করব, ডিভাইড বাই 100 প্লাস যত পার্সেন্ট বাড়ছে সেটা যোগ করব। তাহলে উপর হচ্ছে একবার গুণ, নিচে হচ্ছে 100-র সাথে, উপর হচ্ছে 100-র সাথে গুণ, নিচে হচ্ছে 100-র সাথে যোগ। তাহলে 100 যেহেতু 50% বাড়ছে, 100 গুণ 50, নিচে হচ্ছে 100 যোগ 50। তাহলে
1500কে যদি 150 দ্বারা ভাগ করি, না 1500 5000, তাই না? 5000কে 150 দ্বারা ভাগ করলে কত হয়? 33.33%। তাহলে আমরা এখানে 33.33% যদি আমরা কনজাম্পশন কমাই, তাহলে সেম বাজেটে আমরা সচল রাখতে পারবো। আচ্ছা, পরবর্তীতে এখানে বলা আছে ইফ x minus 2y into x plus 2y equal 5 and twice x minus y into twice x plus y equal 35, then x square minus y square by x square plus y square। এটা সূত্র করবো, আর কিছুই না। এখানে যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে দেওয়া আছে, সূত্র নিয়ে আসতে হবে আর কি। যেহেতু a মাইনাস b আর a প্লাস b আছে গুণাকারে, সেটাকে আমরা চাইলে সূত্র নিয়ে আসতে পারি। এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এখানে যদি এটা করি, তাহলে x স্কয়ার মাইনাস 4y স্কয়ার ইকুয়াল 5 থাকতেছে এই পাশে, আর ওই পাশে হচ্ছে এটাকে যদি আমরা সূত্র নিয়ে আসি, তাহলে 4 x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল 35। যেহেতু এটাতে 4 আছে, আমরা যদি অপনয়ন করতে চাই, তাহলে উপরটাকে প্রথম সমীকরণকে 4 দ্বারা গুণ করতে হবে এবং পুরো সমীকরণের সব অংশকেই 4 দ্বারা গুণ করতে হবে উভয় পক্ষকে। তো উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে পাই 4x স্কয়ার মাইনাস 16y স্কয়ার ইকুয়াল 20। তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করি, দ্বিতীয়টা বিয়োগ করলে আমরা থাকতেছে কত? 4x স্কয়ার 4 স্কয়ার কাটা থাকতেছে এখানে মাইনাস 15y স্কয়ার ইকুয়াল মাইনাস 15। তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, y স্কয়ার ইকুয়াল 1। তাহলে y এর ভ্যালু পাচ্ছি আমরা 1, y স্কয়ার 1, y এর ভ্যালু 1। আচ্ছা, তাহলে আমরা x এর ভ্যালু বের করব। যে কোনো একটা সমীকরণে y এর ভ্যালু বসাই দিলে আমরা x এর ভ্যালু পেয়ে যাচ্ছি। x এর ভ্যালু পাচ্ছি হচ্ছে না x স্কয়ার 9, x এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এবার আমাদের কাছেই x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার বের করা। সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে x এর ভ্যালু আর y এর ভ্যালু বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি কত? 4/5। তাহলে 23 এর आंसर হচ্ছে 4/5। A, B and C investment in a partnership in the ratio of 5:6:8, the ratio of their profit 5:3:12, find the ratio of time for their investment। আচ্ছা, এখানে এবিসি তিনজন হচ্ছে ইনভেস্ট করে পার্টনারশিপে, এবং তাদের পার্টনারশিপ রেশিও হচ্ছে এরকম 5, 6, 8, এটা তাদের রেশিও। দ্য রেশিও অফ দেয়ার প্রফিট, এবং তাদের লাভের রেশিও হচ্ছে এরকম 5, 3, 12। ঠিক আছে, ফাইন্ড দ্য রেশিও অফ টাইম ফর দেয়ার ইনভেস্টমেন্ট। এখন তাদের এই যে ইনভেস্টটা করছে, সেই ইনভেস্টে তাদের কত সময় লাগছে, কি কত বছর সময় ব্যয় করছে এই ইনভেস্টের ক্ষেত্রে। তো রেশিওর প্রফিটের রেশিও কম বেশি আছে মেইন ইনভেস্টমেন্ট রেশিওর চেয়ে, তাই কে কত বছর করছে সেটা এখান থেকে বের করতে হবে। আমরা জানি যখন অনুপাত নিয়ে ম্যাথ থাকে, সেটা শর্টকাট করার জন্য আমরা যেহেতু এখানে রেশিও ইনভেস্টমেন্টের রেশিও আর প্রফিট রেশিও দেওয়া আছে, তার ইনভেস্টমেন্ট ইকুয়াল প্রফিট লিখতে পারি। ইনভেস্টমেন্টের রেশিওর সাথে আমরা XYZ হিসেবে নিয়ে নিলাম, প্রত্যেকটা অনুপাতে প্রথম অনুপাতে x, পরেরটা y, পরেরটা z এভাবে নিয়ে ইকুয়াল প্রফিট দিয়ে দিলাম। এবার আমরা 5 দুইটা অনুপাতকে নিয়ে দুইটা অনুপাতের এই পাশ থেকে দুইটা অনুপাত, এখান থেকে প্রথম দুইটা রাশি নিয়ে আমরা এখান থেকে সলভ করতে পারবো। এক্স এবং ওয়াই এর যে ভ্যালু একটা পাবো, আবার এখান থেকে ওয়াই আর জেড এর একটা ভ্যালু পাবো। ভ্যালু বলতে অনুপাত পাবো, সেই অনুপাত থেকে আমরা কিন্তু এক্স ওয়াই জেড এর ভ্যালু পেয়ে যাবো, এবং এটা হচ্ছে 2:1:3। তার মানে প্রথম যে ছিল এ হচ্ছে 2 বছর, বি হচ্ছে 1 বছর, আর সি হচ্ছে 3 বছর ইনভেস্ট করছে। 25 নম্বর যে প্রশ্ন ছিল, লেটস সি অ্যান্ড কে বি কনস্ট্যান্টস। ধরে নিলাম যে সি এবং কে হচ্ছে কনস্ট্যান্ট। তো এখন কাজ হচ্ছে ইফ এক্স স্কোয়ার প্লাস কে আর এ প্লাস 5 factors into x plus 1 x plus c, the value of k is, k এর ভ্যালু কত সেটা চাইছে, এবং এখানে c আর k কে ধ্রুবক হিসাবে বলা আছে। এখান থেকে কে এর ভ্যালু বের করতে হবে। তার মানে এই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথমে এটাকে, এক্স স্কোয়ার প্লাস কে আর প্লাস 5 কে উৎপাদকে বিশ্লেষণ করে এখানে আমরা এক্স এর ভ্যালুটা বসাই দিব, তাহলে আমরা কে এর ভ্যালু পেয়ে যাব। যেমন আমাদের এখানে বলা আছে যে এটার একটা উপাদান হচ্ছে কত, এক্স প্লাস 1। তাহলে এক্স প্লাস 1 যদি একটা উপাদান, তাহলে এখানে এক্স প্লাস 1 ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে -1, আর এখানে উৎপাদকে বিশ্লেষণ না করে এখানে এক্সটা বসাই দিই। এক্স এর ভ্যালু হচ্ছে -1 বসাই দিলে এখানে কে এর ভ্যালু 6 চলে আসতেছে। তাহলে এখানে কে এর মান কত আসলে, কে এর মান হচ্ছে এখানে 6। তাহলে এটা যদি আমরা এক্স স্কোয়ার প্লাস 6 আর প্লাস 5 এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, আর একটা উপাদান আসবে কত, এক্স প্লাস 1 আর এক্স প্লাস সি। সি তো ধ্রুবক হিসেবে আছে, উৎপাদকে বিশ্লেষণ করলে সি এর ভ্যালুটা চলে আসবে। মিস্টার আতেফ bought a 1-year BDT
10,000 certificate of deposit that paid interest at an annual rate of 8% compounded semi-annually. What was the total amount of interest paid on this certificate at maturity? আচ্ছা, তাতে বলছে 1 বছরের জন্য 10,000 টাকার একটা সার্টিফিকেট বলতে সঞ্চয়পত্র বা এই টাইপের কিছু সঞ্চয়পত্র কিনছে। এখন সেটা সেমি অ্যানুয়ালি মানে 6 মাস পর 8% চক্রবৃদ্ধি, যেহেতু কম্পাউন্ড বলছে তার মানে চক্রবৃদ্ধি, সরল না, সরল হলে এখানে কম্পাউন্ডই বলা আছে, চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। তো হোয়াট ওয়াজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পেইড অন দিস সার্টিফিকেট অফ ম্যাচুরিটি? আচ্ছা, ম্যাচুরিটি বলতে 1 বছর পরে তাকে কত টাকা দিতে হবে সেটাই এখানে আমরা ক্যালকুলেশন করব, মানে সে কত টাকা সুদ পাবে সেটাই আমরা এখানে বের করবো। শুধুমাত্র সুদের অংশটা, এখানে আমাদের আসলটা সুদ আসল বের করা লাগবে না। এটা করার জন্য আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্র জানি, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর বাই এন টু দি পাওয়ার এন, তাই না? এই সূত্র অনুসারে আমরা সি এর ভ্যালুটা বসাই দিব। সি এর ভ্যালুটা বসাই দিলে, সি এর ভ্যালু তো আমাদের কাছে নাই, সি এর ভ্যালু আগে বের করতে হবে। পি এর ভ্যালু আছে আমাদের কাছে, তাই না? আমাদের ইন্টারেস্ট আমরা যেটা ইনভেস্ট করছি সেটা আছে, সি তো আমাদের সুদ আসল, সেটা আমাদের কাছে নাই, সিটা আমরা রেখে দিব। সি এর জায়গায় থাকবে, পি এর ভ্যালু বসাই দিব, বাকি যেগুলো আছে সব, বাকি আমাদের আর এবং এন এর ভ্যালু দেওয়া আছে, এগুলো বসাই দিলে আমরা সি এর ভ্যালু পাবো। সি থেকে আমরা পি বিয়োগ করলেই সে কত টাকা আসলে সুদ পাবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। পরবর্তীতে 27-এ বলা আছে, হোয়াট ইজ দ্য মাস অফ দ্য ম্যান ইফ দ্য লেন্থ অফ আ বোট ইজ 4 meter, width is 1.5 meter, floating on a river sinks by 0.015 meter when the man gets on a boat. আচ্ছা, একজন লোক নৌকায় চড়লে নৌকায় হচ্ছে 0.015 মিটার ডুবে যায়। নৌকাটির দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার এবং প্রস্থ 1.5 মিটার। তার লোকটির ভর কত? তার ভর জানতে চাওয়া হয়েছে। এখানে বুয়েন্ট ফোর্সের একটা সূত্র আছে এবং সেই সূত্র অনুসারে এটা এইভাবে বলে যে কারো মানে কি বলে, পানির উপর কোনো কিছু অপসারণ এর পরিমাণ, পানির উপর কোনো কিছু অপসারণের পরিমাণ যদি বের করতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে তার যে লেন্থ থাকবে এল, তারপর হচ্ছে ব্রেডথ বা উইডথ, যেটা উইডথ আর হচ্ছে কতটুকু ডুবে গেছে সে হাইটটা আমরা গুণ করে দেব। গুণ করলে আমরা সেই পানির পরিমাণটা পাবো এবং সেই পানির পরিমাণের সাথে আমরা যদি 1000 দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা কিন্তু কেজিতে পেয়ে যাবো যে ওই মানুষটার ভর কত ছিল। পানির যে ঘনত্বের একক সেটা গুণ করে দিলে আমরা সেই মানুষটার ওজন পেয়ে যাব। লোকটা কর্তৃক পানির অপসারণ যদি আমরা 4টা গুণ করি, তাহলে এখানে অ্যান্সার আসতে কত? 90 কেজি। ওকে, এখানে সলভ দেওয়াই আছে, আমরা জাস্ট প্রশ্নগুলো দেখানোর জন্য এই ভিডিওটা করা। 28 নম্বর প্রশ্নে বলা আছে 40% অফ দ্য এমপ্লয়িজ ইন এ ফ্যাক্টরি আর ওয়ার্কার্স। আচ্ছা, একটা ফ্যাক্টরি 40% কর্মী হলো শ্রমিক। অল দ্য রিমেইনিং এমপ্লয়িজ আর এক্সিকিউটিভস, বাকিরা হচ্ছে এক্সিকিউটিভ, মানে প্রশাসনিক দায়িত্বে আছে। দ্য অ্যানুয়াল ইনকাম অফ ইচ ওয়ার্কার ইজ বেরি 390। যারা শ্রমিক তাদের বাৎসরিক আয় হচ্ছে 390 টাকা, আর যারা এক্সিকিউটিভ আছে তাদের বাৎসরিক আয় হচ্ছে 420 টাকা। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম অফ অল এমপ্লয়িজ ইন দ্য ফ্যাক্টরি টুগেদার? এখন যারা এক্সিকিউটিভ এবং যারা শ্রমিক তাদের একত্রে বলতে এখানে গড় বোঝানো হয়েছে, গড় বার্ষিক আয় কত। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, পার্সেন্টেজকে আমরা কিন্তু আলাদা আলাদা করে গুণ করতে পারি। যেমন আমাদের এখানে শ্রমিক হচ্ছে 40%, তাহলে শ্রমিকরা পায় কত? 390 করে, 390 সাথে 40 গুণ আর হচ্ছে 420 সাথে 60 গুণ, যেহেতু পার্সেন্টেজ আছে 100 দ্বারা ভাগ করে দিলাম। ঠিক আছে, এখন উপরে যেটা আসতেছে সেটাকে 100 দ্বারা ভাগ করলে 408 টাকা। তাহলে এটা হচ্ছে তাদের গড় ইনকাম। What would be the compound interest on BDT 7,700 at 15% per annum for 2 years compound annually? আচ্ছা, এটার অ্যান্সারটা কত? আমরা অ্যান্সারটা জাস্ট দেখি, এখানে বিস্তারিত আরো দেওয়া আছে। যেহেতু চক্রবৃদ্ধি কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলা আছে, তাই সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু টু দি পাওয়ার এন, এই সূত্র অনুসারে আমরা করবো। আর যদি চক্রবৃদ্ধির সুদ বের করতে চাই, তাহলে এটার থেকে আমরা পি বিয়োগ করে দেবো, তাহলে আমরা সুদটা পেয়ে যাবো, জাস্ট সুদটা এখানে বের হবে। তো এটার আনসার হচ্ছে বি মানে হচ্ছে এখানে 2527.57। পরবর্তী সর্বশেষ প্রশ্ন যেটা, সেখানে বলা যায় ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আওয়ার অ্যান্ড দ্য মিনিট, আওয়ার হ্যান্ড অ্যান্ড দ্য মিনিট হ্যান্ড
on off a clock when the time is 5:45. 5:45 ঘন্টার কাঁটা এবং ঘড়ির কাঁটা কোথা থাকে সেটা জানতে চাওয়া হয়েছে। তো এটার একটা সূত্র আছে, 11m minus 60h/2 ডিগ্রি। এখানে 11m বলতে এখানে মিনিট বোঝানো হয়েছে, এইচ হচ্ছে আওয়ার বা ঘন্টা। তো এইরকম আওয়ার এবং ঘন্টা এবং মিনিট থাকলে আমরা কিন্তু সূত্র বসিয়ে সহজেই তার কৌণিক যেই কোণ সেটা, তার মধ্যবর্তী যে কোণটা সেটা আমরা বের করতে পারি। এটা হচ্ছে 97.5, যেহেতু এক্সাক্ট অ্যান্সার নাই আমরা 95টাকে এক্সাক্ট হিসাবে ধরে নিলাম। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে কিছু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দেওয়া আছে, জাস্ট একটা প্যাসেজ পড়তে হবে, সেই প্যাসেজ থেকে 5টা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সলভ করতে হবে, মানে 5টা মানসিক দক্ষতার প্রশ্ন সলভ করতে হবে। যেমন প্রথমে বলা আছে ফ্রম আ গ্রুপ অফ 6 বয়েজ MNOPQR and 5 girls GHIJK a team of 6 member is selected. আচ্ছা, some of the criteria of selection are as follows: M and Z go together. M এবং J, সরি, M and J, M এবং J হচ্ছে একসাথে যাবে। O can't be placed with N, ও কখনোই N এর সাথে যেতে পারবে না। আচ্ছা, এটাই বোঝানো হয়েছে। I can't go with J, I ও J এর সাথে যেতে পারবে না। N goes with H, N যাবে H এর সাথে। P and Q have to be together, P এবং Q একসাথে যাবে। K and R go together, K এবং R ও একসাথে যাবে। Unless otherwise stated, these criteria are applicable to all the following questions. আচ্ছা, এটা হচ্ছে ক্রাইটেরিয়া ফলো করে আমাদের এখানে সলভটা করতে হবে আর কি। If the team has 3 girls including J and K, the members of the team other than J and K, দলে J এবং K সহ 3জন বাকি মহিলা আছে, ওই দলে J এবং K ছাড়া অন্য সদস্যরা কারা হবে? যেহেতু আগে কিছু শর্ত দেওয়া আছে, শর্ত অনুসারে আমরা জানি যে বি মানে MORG এই 4টাই হচ্ছে সদস্য হবে, কারণ কিছু বলা আছে যে এটার সাথে ওটা যেতে পারবে না, এটার সাথে ওটা যেতে পারবে না, সেই শর্ত অনুসারে আসলে সি আর ডি বাদ চলে যায়, শুধু 4জন যেতে পারবে, JK GH। If 4 members are boys, which of the following can't constitute the team? যদি 4জন বালক হয় সেক্ষেত্রে নিচের কোনটি দ্বারা দল গঠন করা যাবে না? নিচের বি, কারণ আমরা জানি যে জে এবং ও এবং এন একত্রে থাকতে পারবে না, এখানে ও এবং এন একসাথে আছে, তাই এটা সম্ভব না। 33তে বলা আছে if the team consists of 2 girls and I is one of them, the other members are, তাহলে যদি 2জন বালিকা নিয়ে দল গঠন করে এবং আই বাকি থাকে, যদি একজন আই থাকে তাহলে বাকি সদস্য কি হবে? বাকি সদস্য বি হবে, কারণ অপশন অনুসারে অন্যগুলো বাদ যায়, কে ও পি ইউ আর, এটাই হচ্ছে বাকি সদস্য হবে। If the team has 4 boys including O and R, the members of the team other than O and R are, এখানে ও আর ছাড়া বাকি সদস্য কারা হবে? ও আর ছাড়া বাকি সদস্যরা হচ্ছে সি, তার মানে সি হচ্ছে কারা? জি কিউ, জি কে পি কিউ। পরবর্তীতে বলা আছে if both K and P are members of the team and 3 boys in all are included in the team, the members of the team other than K and P are, এটার আনসার হবে GI আর কিউ। ইন্টেলিজেন্ট কোশ্চেনটা আছে কিছু, যেমন if system is written as SYSMET and nearer is written as, আচ্ছা, জাস্ট AENRER and then fraction will be coded as, এটা জাস্ট কোডিং এর মতো। তাহলে ফ্র্যাকশনকে আমরা কিভাবে কোড করবো? এখানে ফ্র্যাকশনের প্রথম অংশকে রিভার্স করলে পাবো CARF, দ্বিতীয় অংশকে যদি রিভার্স করি NOIT, তাহলে NOIT এই হচ্ছে সঠিক আনসার। এখানে ফার্স্ট অংশকে কোডিং করে একটা করা হয়েছে এবং এখানে প্রত্যেকটা যতগুলো লেটার আছে, যতগুলো একটা ওয়ার্ডে যতগুলো লেটার আছে সবগুলোর মধ্যে ভাগ করে প্রথম অংশকে রিভার্স করা হয়েছে, পরের অংশকে রিভার্স করা হয়েছে, এভাবে করা হয়েছে। যেমন নেয়ারারে এখানে 6টা ওয়ার্ড, 6টা লেটারকে ফার্স্ট 3টা লেটারকে রিভার্স করে AEN করছে, আর এখানে আর এটাকে রিভার্স করছে। আচ্ছা, 37-এ বলা হয়েছে in the certain code computer is written as RFUBQNPC, how medicine could be written, এখানে জাস্ট যেটা করা হয়েছে প্রথম এবং শেষ বর্ণ তাদের স্থান বদল করছে, আর কিছুই না। ওকে, তাদের স্থান বদল করছে।
এটাই হচ্ছে তাহলে মেডিসিনকে আমরা লিখতে পারি ফার্স্টের যেটা সেটা। হুইচ ইজ দ্য অড ওয়ান আউট, এখানে অড কোনটা? অ্যাপেল, জোজোয়েস, তারপর হচ্ছে ব্যানানা, রেসিনস। তাহলে অড বলতে রেসিনস। কিশমিশটা এখানে অড, কারণ কিশমিশ হচ্ছে আঙ্গুর শুকিয়ে করা হয়, শুকনা, আর বাকিগুলো কিন্তু এগুলোর মধ্যে ময়েশ্চার, ভালো পরিমাণে ময়েশ্চার আছে বাকিগুলোতে। কেক, বেকারি, বিয়ার। কেক প্রস্তুত করা হয় বেকারিতে, আর বিয়ার বিয়ার প্রস্তুত করা হয় ব্রিউরি, কিন্তু হুইস্কি প্রস্তুত করা হয় ডিস্টিলারিতে। আচ্ছা, ওয়াইন শপে প্রস্তুত করা হয়। How many meters will I be away from my home if travel 5 meters towards north, take a right and travel 4 meters and travel 5 meters towards south? এটা জাস্ট ম্যাথ করে করে দেখতে হবে। আমাদের এখানে অ্যান্সার দেওয়া আছে B4, তো এটাই জাস্ট আমরা অ্যান্সার দিয়ে দিলাম। মানে আমি যেখানে আছি সেখান থেকে আমার বাসার দূরত্ব কত, এটাই জাস্ট জানতে চাইছি, আর কিছুই না। মিস্টার আব্দুর রউফ তালুকদার ইজ দ্য ড্যাশ গভর্নর অফ বাংলাদেশ। আব্দুর রউফ তালুকদার বাংলাদেশের ব্যাংকের হচ্ছে 12তম গভর্নর ছিল। তো এটা যেহেতু আপডেট হয়েছে, 13তম হিসেবে আছে হাসান ইস মনসুর। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন 14ই আগস্ট 2024। এর আগে আব্দুর রউফ তালুকদার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ছিল 12তম, তাহলে 13তমটাই আসতে পারে যদি একবার আসে, সেটা হচ্ছে হাসান-ইস মনসুর। 42 কোশ্চেন ছিল, হুইচ ইজ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের ফার্স্ট কেন্দ্রীয় ব্যাংক কে ছিল? বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক ছিল শানসি ব্যাংক। ঠিক আছে, শানসি ব্যাংক। এটার ডি নাম্বার হচ্ছে অ্যান্সার আমাদের। 43-তে বলা যে হুইচ অফ দ্য ফলোইং কারেন্সি ইজ কল্ড হার্ড কারেন্সি। হার্ড কারেন্সি হলো সেই টাকা যা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল জাতি দ্বারা জারি করা হয়। তাহলে এখানে ইউরো, তারপর জাপানিজ ইয়েন, পাউন্ড স্টার্লিং, তিনটেই অ্যান্সার হয়। আচ্ছা, কারেন্টলি হুইচ কোম্পানি ইজ ওয়ার্কিং অন স্যাটেলাইট সিস্টেম থ্রু হুইচ দ্য কোম্পানিজ উইল রিসিভ ডাইরেক্ট ইন্টারনেট ফ্রম স্যাটেলাইট। স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট সংযোগ দেয় কারা? টেসলা, তাই না? আমাদের ইলন মাস্কের কোম্পানি টেসলা হচ্ছে স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেটের সংযোগ দেয়, তার টেসলা অ্যান্সার। 45, a substantial increase in capital expenditure or revenue deficit leads to fiscal deficit. Who is called the father of modern economics? Modern economics এর পিতা বলা হয় কাকে, জনক বলা হয় কাকে? পল স্যামুয়েলসনকে মডার্ন ইকোনমিক্স এর জনক বলা হয়। The market where is there only one buyer is called মনোপসনি। মনোপসনি কি? যে বাজারে হচ্ছে মাত্র একজন ক্রেতা থাকে কিন্তু বিক্রেতা থাকে অনেকগুলা, তখন সেটাকে মনোপসনি বলে। আচ্ছা, তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ওয়েল ফাইন্যান্সিয়াল সার্ভিস। এমএফএস না কোনটা? বিকাশ, নেক্সাস পে, নগদ, রকেট। তাহলে নেক্সাস পে হচ্ছে এমএফএস না, নেক্সাস পে কিন্তু এমএফএস না, এটা জাস্ট একটা ব্যাংকিং অ্যাপ। দ্য WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়াজ ফাউন্ডেড ইন জেনেভা ইন হুইচ ইয়ার। জেনেভাতে কবে বিশ্ব বাণিজ্য সংস্থা? 1st January 1995. In which year the world experienced the Great Depression for the first time? বিশ্ব মন্দার মধ্যে পড়ছিল পুরো বিশ্ব কখন? 1930 সালে। এটা ছিল আমাদের এমসিকিউ পার্টে। 50 কোশ্চেন ছিল। 50 কোশ্চেনের মধ্যে 50টা অ্যান্সার করা লাগবে। তারপরে রিটেন পার্ট ছিল, ট্রান্সলেশন ছিল এখানে, যেমন করোনা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি, এই আন্তর্জাতিক বাজার নিয়ে প্রশ্ন ছিল একটা, সেখানে ট্রান্সলেট করতে দেওয়া হয়েছিল বাংলা থেকে ইংলিশে, আর একটা ইংলিশ থেকে বাংলা। এই দুইটাই ট্রান্সলেশন। ইংলিশ থেকে বাংলা সেটা ইথিক্স নিয়ে আসছিল, যে ইথিক্স ইজ আ গুড বিহেভিয়ার অ্যান্ড ইট মিনস চুজিং বিটুইন হোয়াট ইজ মোরালি গুড অর ব্যাড। ইথিক্স নিয়ে একটা আসছিল। আর একটা ছিল হচ্ছে করোনা, ইউক্রেন রাশিয়া সাম্প্রতিক নিয়ে। আর একটা অ্যাসে লিখতে বলা হয়েছিল পদ্মা মাল্টিপারপাস ব্রিজ নিয়ে, অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অ্যান্ড সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, এটা নিয়ে আসছিল। তো এবছর যদি আসে সেক্ষেত্রে রিসেন্ট জুলাই ম্যাসাকার নিয়ে আসতে পারে, অথবা 5th আগস্ট 36 জুলাই এরকম আসতে পারে প্রশ্ন এই বছরের জন্য, বা ইকোনমিক ক্রাইসিস অফ বাংলাদেশ, রিসেন্ট টাইম ইকোনমিক ক্রাইসিস অফ বাংলাদেশ, এটাও আসতে পারে, ব্যাংকিং ক্রাইসিস ইন বাংলাদেশ, এগুলো আসতে পারে। তো এই ছিল ওয়ান ব্যাংক পিএলসির
2022 যেই স্পেশাল ক্যাডারের পরীক্ষা হয়েছিল সেটার পুরো সলিউশন। আশা করছি যারা আমাদের ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবেন। টিল দেন, টেক কেয়ার। This is our website, www.talukdaracademy.com.bd